যারা রাজনীতি করে নিজেদের পেটের স্বার্থে, নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের স্বজন পোষণ যাতে করতে পারবে সেই জন্য যারা রাজনীতি করে তারাই ভয় পাচ্ছে এবং তারাই দেখে দেওয়ার চেষ্টা করছে। যারা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে রাজনীতি করছে তারা জীবনে কোনোদিন বলবে না যে আইএসএফ সাম্প্রদায়িক দল। আমাদের আজও পর্যন্ত একটা কোনো বক্তব্যই শুনেছেন আমার কিংবা আমার দলের চেয়ারম্যান কিংবা আমার কোনো রাজ্য কমিটির লিডারদেরকে কোনো স্টেজে উঠে সালাম দিয়ে বক্তব্য দিয়েছে? আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, পশ্চিম বাংলার মধ্যে নয় তামাম ভারতবর্ষের মধ্যে যদি বলতে বলেন সব থেকে বড় সাম্প্রদায়িক যিনি, তার নাম হলো মমতা ব্যানার্জি। এই যে কুণাল ঘোষ বারবার কটাক্ষ করে কথা বলে, বিভিন্ন সময় বলে 0 এবং 1 মিলে কত হয়, এইরকম ধরনের কথা যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে শোনেন যে কুণাল ঘোষ তার অফিসে বসে বলছে, মনে মনে কি বলতে ইচ্ছা করে কুণাল ঘোষকে? মনে মনে এটাই বলতে ইচ্ছা করে যে সারদার টাকা খেয়ে যার পেটে শ্যাদলা পড়ে আছে, যে গরিব অসহায় মানুষের রক্ত ঘামানো পয়সাকে জমিয়েছিল সারদার, সেই টাকা যে চুরি করে খায়, সেই টাকা চুরি করে খাওয়ার ব্যক্তিটার নামটাই আমাদের মানে মুখে নিতে কষ্ট হয়। কেন ইনি এমন একজন ব্যক্তি যিনি পিজন ভ্যানে উঠে যাওয়ার সময় যার বিরুদ্ধে বলে, আবার জেল থেকে ফিরত এসে তার হয়ে গুণগান গায়। অতএব এই ধরনের ব্যক্তিত্ব মানুষদেরকে, এরা শুধু মিডিয়ায় ভেসে থাকার জন্য, এরা শুধু মানুষের কাছে ভালো সাজার জন্য এরা মিডিয়াতে থাকে। অতএব এদের মতো কালপিট এবং এদের মতো ব্যবসায়িক রাজনীতিবিদ পৃথিবীতে নেই। এরা হচ্ছে কর্পোরেট বিজনেসম্যানদেরকে প্রমোট করে। যেমন আপনার মমতা ব্যানার্জির রাজনৈতিক দলটা হচ্ছে কর্পোরেট বিজনেসম্যানদের রাজনৈতিক দল। পার্সেন্টেজ যে টাকাগুলো, রাস্তার টাকা, যে কাটমানিগুলো খায়, বিভিন্ন জায়গার যে কাটমানিগুলো খায়, সেই কাটমানি তো মমতা ব্যানার্জি সর্বপ্রথম, আমার মনে হয় কোনো একজন মুখ্যমন্ত্রী তিনি এই ভাষা বলেছেন যে তোমরা 25% নাও আর বাকি পার্সেন্টেজ গুলো উপরের দিকে পাঠিয়ে দাও পার্টি ফান্ডে। অতএব এইটাই হচ্ছে মমতা ব্যানার্জির কর্পোরেট স্টাইলে রাজনৈতিক দলটা চালাচ্ছেন এবং তার মুখপত্র হিসাবে এই ধরনের কিছু কিছু কুনাল টুনাল হ্যান ত্যান অমুক সমুক অনেকেই আছে যাদের নাম নেওয়াটাও আমাদের মুখে শোভা পায় না, কারণ আমরা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে রাজনীতি করতে এসেছি। অতএব এই কুনাল থেকে শুরু করে আরো কিছু মানুষ আছে যারা অ্যাড দেওয়ার জন্য, সাফাই গাওয়ার জন্য, তারা শুধু রাজনীতি ভেসে থাকার জন্য তারা রাজনীতিটা করে। এই শওকত মোল্লা এই কিছুদিন আগে বলছিল, উনিই বলেছেন যে যারা আইএসএফ করে তাদের কোনো সরকারি কোনো প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। সরকারে যে দলটা ক্ষমতায় রয়েছে ওই দলের বিধায়ক উনি এই কথা যখন বলছেন মাঠে ময়দানে, কিভাবে ব্যাখ্যা করবেন বলুন তো এই ব্যাপারটা? এটাকে এইটা বলেই ব্যাখ্যা করা যায় যে সারা পশ্চিম বাংলায় তাহলে যত মানুষ তৃণমূল বিরোধী আছে তাহলে তাদের ট্যাক্সের টাকাটাও যেন না নেয়। সরকারি ট্যাক্সের টাকা শওকত মোল্লাও দেয়, নওশাদ সিদ্দিকীও দেয়, আমি কুতুবুদ্দিন ফাতিহিও দেই, একজন পথের ভিখারি ফকির সেও দেয়, আর একজন রাজা উজির যেই বলুন না কেন, ধনী লোক, আমির লোক, রইস লোক, সেও দেয়। অতএব এই ট্যাক্সের টাকায় উন্নয়ন হয়। আর এই ট্যাক্সের টাকা, এই যে কথাটা বললেন, এটা সারাসার অসাংবিধানিক কথাবার্তা। অতএব এই অসাংবিধানিক কথাবার্তা যে বা যারা বলছে এদেরকে পুলিশ প্রশাসন সুমোটো কেস করে জেলের মধ্যে ভরে রাখা উচিত। এই ধরনের বারবারান্ত কথাবার্তা বলার সাহস পাচ্ছে এই জন্যই কেন এরা দিদিমণির দলটা করে বলে। আজও পর্যন্ত দিদিমণি যদি পুলিশ মন্ত্রী হয়ে তিনি যদি সুমোটো কেস করে এই সমস্ত কালপিট গুলোকে, বদমাইশ গুলোকে, দিদিমণি তো জানেন যে উনি একজন বোম বাঁধে, কিন্তু তারপরেও দিদিমণি তাকে জেলে ভরছে না। দিদিমণি তো চাইছে সারা রাজ্য জুড়ে যারা বোম বাঁধে তারা আমার হাতে আসুক এবং তারা বোমের গুলির আওয়াজে, বোম গুলি পিস্তলকে ব্যবহার করে তারা ভোটের ময়দানে আমাকে ক্ষমতায় নিয়ে আসুক। এটাই তো দিদিমণির কারিশমা, দিদিমণি এটাই তো চাইছে। যার কারণে আজকের দিনে দেখছেন না যত এই ধরনের ক্রিমিনাল গুলো সারা পশ্চিম বাংলায় আছে এবং সারা পশ্চিম বাংলা জুড়ে বোমের স্তূপ, একটা বোমের বাংলা বানিয়ে রেখেছে। অর্থাৎ এই মমতা ব্যানার্জি এবং এই ধরনের এই মোল্লা টোল্লা যাদের নাম বললেন আপনি, এদেরকে যত দ্রুত সম্ভব
সৃষ্টিকর্তা এবং বাংলার জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসে না কোনোদিন, তাহলে কোমরে দড়ি বেঁধে কিভাবে এদেরকে জেলের মধ্যে ভরতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। আপনি দেখছেন না, আজ গত কয়েকদিন ধরে খালি বাম, আইএসএফ আর তৃণমূলের সমালোচনা চলছে, মাঝখান দিয়ে বিজেপির সমালোচনা আউট, এবং মাঝখান দিয়ে দেখা যাচ্ছে এর দ্বারা কি বোঝাতে চাইছেন, ওরা ওদের মুখে আমাদের ছাড়া আর অন্য কোনো বক্তব্য আছে? রুটি রুজির কথা আছে, শিক্ষার কথা আছে, স্বাস্থ্যের কথা আছে, কর্মসংস্থানের কথা আছে, বেকার যুবকের কথা আছে? অতএব এটা পরিষ্কার, ওরা বাম আর আইএসএফ এই জোটকেই ওরা ভয় পাচ্ছে। আগামী দিন বিজেপি আর তৃণমূল যে সেটিং রাজনীতি করছে, সেই বিজেপি সেটিং রাজনীতিটাই পশ্চিমবাংলায় আবার আমরা হয়তো দেখতে পাবো। আচ্ছা, শওকত মোল্লা বলছেন ভাঙড় থেকে নওশাদকে এবারে হারাবেন, না হারাতে পারলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। কতটা চ্যালেঞ্জ মনে হয় এটা? শওকত মোল্লার যদি হিম্মত থাকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভোটে দাঁড়াক না। উনি দাঁড়াচ্ছেন না কেন? উনি শওকত মোল্লার যদি হিম্মত থাকে উনি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ওখানে ভোটে দাঁড়াক, তাহলে এই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উনি তো দাঁড়াতে পারছেন না। শুনে নেন, স্বয়ং মমতা ব্যানার্জিও যদি ভাঙড় বিধানসভাতে দাঁড়ায় আর যদি স্বচ্ছভাবে ভোট হয়, বন্দুকবাজি না হয়, বোমাবাজি না হয়, স্বচ্ছভাবে যদি নির্বাচন কমিশনার ভোট করান, আমি 100% গ্যারান্টি দিচ্ছি পীরজাদা নওশাদ সিদ্দিকী বিধায়ক আছেন, আগামী দিনে থাকবেন। চ্যালেঞ্জ করছি আমি। গতকাল তাপস ব্যানার্জির সঙ্গে আমার কথা হচ্ছিল, উনি বলছেন এবারে জি। প্রায় 150টার বেশি আসনে বাম আইএসএফ এর জোট তৃণমূলকে চ্যালেঞ্জ করবে। আপনার কি মনে হয় কতগুলো বিধানসভা কেন্দ্রে বাম আইএসএফ শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠতে পারে? বাংলার যতগুলো বিধানসভা আছে, যদি সঠিকভাবে ভোট হয়, 150 থেকেও বেশি সিট পাবে, 200-র কাছাকাছি চলে যাবে। আপনাকে আমি বলে রাখলাম, সংযুক্ত মোর্চা যেভাবে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর যে সুস্থ মস্তিষ্কের রাজনীতি, নওশাদ সিদ্দিকীর যে এজেন্ডা, প্রত্যেকটা ফ্যামিলিতে একজন ব্যক্তিকে চাকরি দেওয়ার এজেন্ডা। আজও পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিকে শুনেছেন যে প্রতিটা ফ্যামিলিকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে? নওশাদ সিদ্দিকী এমন একজন বিধায়ক বলছে, আমি আমার কর্মীদেরকে বোম বাঁধার জন্য টাকা দিতে যাব কেন? আমি আমার কর্মীদেরকে একবেলা খাওয়ার জন্য পয়সা দিতে পারছি না, অতএব আমি আমার কর্মীদেরকে, তার বাচ্চাদেরকে শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করব, তো বোম কেনার জন্য টাকা দেবো কেন? আজও পর্যন্ত একটা বিধায়কের মুখে শুনেছেন যে যে কথা নওশাদ সিদ্দিকী বলছে যে তোমার একবেলা রোজা রেখে বাচ্চার খাওয়া দাওয়া দাও এবং বাচ্চার লেখাপড়া শেখাও, এই কথা নওশাদ সিদ্দিকী ছাড়া একটা বিধায়কের মুখে শুনেছেন? কোন বিধায়ক কত টাকা ভাতা পায় বিধানসভার বিধায়ক হওয়ার পর? একমাত্র নওশাদ সিদ্দিকী ছাড়া আজও পর্যন্ত কোনো বিধায়কের মুখে শুনেছেন? সৌজন্যবোধের রাজনীতি। পীরজাদা নওশাদ সিদ্দিকী কি বলছে? তৃণমূল, আইএসএফ, বিজেপি, কংগ্রেস, যত দল আছো তোমরা সবাই এক জায়গায় বসে এক টেবিলে নন এসিতে বসে চা খাও কেন? বিধানসভার মধ্যে এবং বড় বড় 5 স্টার হোটেলে এরা সব এক টেবিলে বসে চা খায় এসি রুমের মধ্যে, আর তোমরা এদের জন্য মারামারি করো। তোমরাও গ্রাম বাংলায় বলো যে যদি বোম ধরতে হয়, আগে নেতা তুমি এসে বোম ধরো, তারপরে আমি বোম ধরবো। আগে বলো নেতা তুমি এসে লাঠি ধরো, তারপরে আমি লাঠি ধরবো। এই শব্দগুলো, এই বাক্যগুলো আজও পর্যন্ত কোনো রাজনৈতিক দলের লিডারের মুখে শুনেছেন দাদা? শুনতে পাবেন না। এবং বাংলার মানুষকে বলবো, পীরজাদা নওশাদ সিদ্দিকী পীরজাদা নওশাদ সিদ্দিকী আছেন। অতএব আগামী দিন সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নওশাদ সিদ্দিকী তো বলছে যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ প্রত্যেকটা জায়গায় ডিস্ট্রিক্টে একটা করে আরজিকর হসপিটাল হোক, ডিস্ট্রিক্টে একটা করে পিজির মতো হসপিটাল হোক। আজকের স্বাস্থ্য খাতে কত টাকা ব্যয় হয়? স্বাস্থ্য খাতে যে টাকা অ্যালটমেন্ট হচ্ছে সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? সঠিকভাবে যদি সেই টাকাগুলো ইউটিলাইজ করা হয়, ব্যবহার করা হয়, তাহলে দেখা যাবে সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে পিজির মতো হসপিটাল হতে পারে। ও, মমতা ব্যানার্জির ভাইপো বিদেশে যায় চোখের চিকিৎসা করতে, আর বাংলার ভাইপোগুলো চোখগুলো অন্ধ হয়ে পড়ে থাকবে, কানা হয়ে পড়ে থাকবে, ছানি পড়ে পড়ে থাকবে, তারা যাবে কলকাতায় চিকিৎসা করতে। তাহলে দিদিমণির ভাইপো যদি বিদেশে যেতে পারে, নওশাদ সিদ্দিকী বলছে ওই বিদেশের ওই মেশিনগুলো এনে আমার রাজ্যে স্থাপন করো, আমার রাজ্যে বসাও, যেন আমার রাজ্যে এমন মেশিন হোক
যেখানে অভিষেক ব্যানার্জিও চিকিৎসা করতে পারবে, আর গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, সেও চিকিৎসা করতে পারবে। এটাই হচ্ছে তার বক্তব্য।